নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কাহন। আজ আমাদের আলোচনা ১৮ না ১৬ যৌন সম্পর্কের সঠিক সময় কোনটি। হ্যাঁ, একটা অদ্ভুত একটা টাইটেল, অদ্ভুত একটা নাম আমাদের আজকের অনুষ্ঠানের। সম্প্রতি বিশিষ্ট আইনজীবী বা প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং আদালত সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছে মেয়েদের, বিশেষ করে মেয়েদের যৌন সম্পর্কের বয়স 18 থেকে কমিয়ে 16 করা হোক। তার এই আবেদন এখনো অবধি সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, কিন্তু তার আবেদনের পর দেশ জুড়ে একটা নতুন চর্চা শুরু হয়েছে। আমরা এই আলোচনায় থাকব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিডব্লিউসির চেয়ারম্যান ত্রিপুরার অস্মিতা বণিক। অস্মিতা দেবী, আপনাকে স্বাগতম। আমার সাথে লাইনে ওপারে রয়েছেন, ভার্চুয়ালি রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী দি, আপনাকেও স্বাগতম। নন্দিনী দি বোধহয় জ্যাম কাটিয়ে এখনো বোধহয় ঘরে ফিরতে পারেননি, মনে হচ্ছে গাড়িতে আছে। আমি রাস্তায় আছি। হ্যাঁ, এই যৌন মিলনের সম্পত্তির বয়স 18 থেকে কমিয়ে 16 বছর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন, এ বিষয়ে কি বলবেন অস্মিতা দেবী? নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আপনারা অনেকগুলো আছে যে বুদ্ধি রূপেণে সংস্থিতা, শক্তি রূপেণে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে বেসিক্যালি ভারতবর্ষে মেয়েদেরকে যদি সবচেয়ে বেশি সুন্দর যদি কিছু ডিফাইন করা হয় সেটা মাতৃসত্তা। সেটা শ্রী শ্রী জগৎজননী শারদা মা একটি সন্তানের জন্ম না দিয়েও সংঘ জননী। তেমনি আপনারা দেখবেন 2-2.5 বছর কিংবা 6 মাসের বাচ্চাকেও মা বলে সম্বোধন করা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো যে ভারতবর্ষ কিন্তু শুধু যৌন মিলনের জায়গা না, যেখানে বলা হয়েছে আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। তো ভারতবর্ষ একটা, আমরা দেশকে মাতৃকা, দেশ ও মাতৃকা রূপে পূজা করি। সেখানে কিন্তু মেয়েরা কমোডিটি না। যদি আপনি ভারতের সোশিও ইকোনমিক ইস্যুতে মানে মেয়েদেরকে কমোডিটি বলেন, তবে যৌন মিলন বলতে পারেন। We have love. We have faith in love, not in lust. আপনি কি এই সমর্থন করছেন? যে কোনোভাবেই না। কারণ দেখুন, এই যে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট, যেটা একটা আইন, বিধিসম্মত আইন, 1929 এটা ফর্মুলেটেড হয়েছিল ভারতবর্ষে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 মানে সনে, কিন্তু 1929 চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট, এরপরে 1921 আর 2021 এটা আবার নতুন ভাবে এসছে আমাদের কাছে। ভারতবর্ষে যেখানে 18 বছরের নিচে এখন পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন, মানে ভারতের মেডিকেল সায়েন্স বলুন, সব কটা যেখানে বলা হচ্ছে যে 18 বছরের নিচে যদি কেউ মেয়েদেরকে বিয়ে দেয় সেখানে দণ্ডনীয় অপরাধ, সেখানে পানিশমেন্ট হয়, সেখানে তো আমরা কোনোভাবেই এটা মানতে পারি না। কারণ এখনো কিন্তু, আর এই বিষয়ে যে কথা বলবো, ইন্দিরা জয়সিং যেখানে উনি সুপ্রিম কোর্টে উনি ওনার মতামত রাখতেই পারেন, গণতান্ত্রিক ভারতবর্ষ, এবং এখনো কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়নি ওনার যে পিটিশনটা। কিন্তু এটা একটা বলতে গেলে ইট ইজ নট এ সাবজুডিস ম্যাটার, বাট ইট ইজ মেবি ইন আন্ডার ট্রায়াল। তো এইটা নিয়ে এই পার্টিকুলার কেস সম্পর্কে কিছু বলবো না। নন্দিতা, আপনি শুনলেন অস্মিতা দেবীর কথা। অস্মিতা দেবী হচ্ছেন এখানকার সিপিডব্লিউসি চেয়ারম্যান আগরতলার, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। হ্যাঁ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, সিডব্লিউসি। কি বলবেন আপনি? আপনার অডিও আসছে না। দেখুন সোমনাথ বাবু, প্রথমে না আমাদের একটা কথা মনে আমার অডিও তো খোলাই আছে। বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের না প্রথমে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা গুলিয়ে ফেলছি ইন্দিরা জয়সিং, কিন্তু প্রথম কথা এটা কিশোর কিশোরী উভয়ের জন্য বলেছেন, কেমন? আর আমাদের একটা মনে রাখতে হবে, প্রথম কথা, যৌন সম্পর্কের সঙ্গে বিবাহের কিন্তু কোনো সম্পর্ক নেই। আজকের দুনিয়ায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যখন বলি ডিজিটাল ইন্ডিয়া, আমরা বলি এআই, আমরা বলি চ্যাট জিপিটি, যেখানে যদি আপনি পর্নোগ্রাফি দেখার স্ট্যাটিস্টিক্স নেন, সেখানে যেখানে কিশোর কিশোরীর সংখ্যা ভেরি হায়ার রেট
সেখানে আজকে 13-14 বছর থেকেই ছেলেমেয়েরা যৌন সম্পর্ক অভ্যস্ত এবং যৌন সম্পর্কে জ্ঞান তাদের অসম্ভব বেশি। সেখানে কিন্তু যৌন সম্পর্কের সঙ্গে বিবাহের কোনো সম্পর্ক নেই। বাল্য বিবাহটা কেউ মানে সম্মতি জানায়নি। এই যে আজকে কি হচ্ছে বলুন তো, এই 18 বছর অব্দি যৌন সম্পর্ক, তার আগে সম্মতি না থাকার কারণে বহু ছেলেদের জীবন যাচ্ছে নষ্ট হয়ে। কারণ এই 17-18 অব্দি করে রাখার কারণে পক্সো আইনটা নির্বিচারে অপব্যবহার হচ্ছে। বহু মেয়ে আর ছেলে বাড়ি থেকে পালাচ্ছেন, তারপরে সেই মেয়েরা যখন বাড়িতে ফিরছেন তখন তাদের বাবা মায়েরা সেই ছেলেগুলোর ওপরে পক্সো লাগিয়ে দিচ্ছেন, অথচ সেই ছেলেটিও কিন্তু হয়তো 16, 17 বা 18 হয়তো। এবং আমাদের দেশে পক্সো কিন্তু একটা জেন্ডার নিউট্রাল ল, কিন্তু সেই ছেলের বাড়ি থেকে কিন্তু কখন সেই মেয়েটির নামে হচ্ছে না পক্সোটা, হয়তো সেখানে মেয়েটির উৎসাহই পালাবার জন্য বেশি ছিল। কাজে আজকে যদি সেই ব্যাপারটা 16তে নামিয়ে আনা যায় এবং তাদের মধ্যে যৌন সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সম্মতি সূচক ভাবে, তারা কেউ কিছু জানেন না এরকম নয়। আমাদের দেশে এখন প্রথম চালু হওয়া দরকার যেটা, সেটার নাম সেক্স এডুকেশন। সবাইকে বোঝানোর সময় এসেছে সেক্স এডুকেশন মানে ইন্টারকোর্স কিভাবে করতে হয় তার শিক্ষা নয়। সেক্স এডুকেশন একটা সুস্থ সবল জীবন ধারণের জন্য আজকে যুব প্রজন্মকে একটা শিক্ষা দেওয়া, যে কি হলে কি হয়, কোন ব্যাপারটা ঠিক কি। আর আমরা যদি গুলিয়ে ফেলি আজকে এই যুগে দাঁড়িয়েও যে যৌন সম্পর্ক আর বিবাহ এক জিনিস, তাহলে তো খুব গন্ডগোল। বিবাহের বয়স কেউ 18 থেকে 16তে করতে বলছে না তো। বিবাহের বয়স 18 আছে, 21 আছে, থাকুক, কিন্তু তার যদি আমরা মনে করি 18-র নিচে কোনো মেয়েদেরই এখন বা কোনো ছেলেদেরই যৌন সম্পর্কের অভিজ্ঞতা নেই, এর থেকে দুঃখের আর কিছু নেই। কিন্তু প্রায় বেশিরভাগেরই আছে, এবং তার মধ্যে অন্যায় নেয় সে প্রশ্ন কিন্তু আলাদা। আজকে দুনিয়া অনেক এগিয়ে গেছে, আজকে ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স, আমাদের মতো নয়। তারা অনেক খোলামেলা ভাবে মিশছেন, অনেক কিছু তারা সব জানেন। কাজে তাদের এই যৌন সম্পর্কটাকে মনে রাখতে হবে, ইন্দিরা জয়সিং কিন্তু আজীবন মহিলাদের জন্যই লড়লেন। কাজে উনি যদি মনে করতেন যে এই ক্ষেত্রে মেয়েদের একটা ভীষণ গেল রব উঠে যাবে, ভীষণ গন্ডগোল হয়ে যাবে, তাহলে উনি কখনো এটা দাখিল করতেন না। কাজে আর মনে রাখতে হবে, এটা কিন্তু উনি শুধু মেয়েদের জন্য বলেননি, এটা কিশোর কিশোরী উভয়ের জন্য করা হয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে এর কারণে কিন্তু বহু রকম গন্ডগোলের উৎপত্তি হচ্ছে, এবং আমি মনে করি এটা হলে অন্তত কিছু ছেলে এবং তাদের পরিবার বেঁচে যাবে, কিছু ছেলের ভবিষ্যৎ অন্তত বেঁচে যাবে। এটা আমার মতামত। আমি এত বছর পুরুষ মানুষ এবং বাচ্চা ছেলেদের নিয়ে কাজ করছি, তাদের পরিবারদের নিয়ে কাজ করছি, চোখের উপরে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা ছেলেদের জীবন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই ফলস পক্সোর কারণে। এটা আমাদের মনে হয়। নন্দিনী কিছু বলছিলেন, অস্মিতা দেবী বলুন। বলছিলাম, ভারতবর্ষে যদি আপনি স্মলেস্ট বাট দ্য স্ট্রংগেস্ট ইউনিট কিছু ধরেন, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, যে সবচেয়ে স্মলেস্ট। কিন্তু এই যে পরিবার প্রথা, ফ্যামিলি, এইটা কিন্তু ভারতবর্ষকে মানে এটা শাশ্বত চিরন্তন তখনও রেখেছিল, এখনো বাঁচিয়ে রেখেছে আমাদের যে পরিবার সিস্টেম। এইভাবেই কিন্তু আমরা ডিসিপ্লিন লাইফ লিড করি। তো সেই ক্ষেত্রে যে মানে অকাল পক্কতা জিনিসটা, যেটা যেমন অকালে কম, যেটা ম্যাচিওর হয়নি, পেকে গেলে যে ফলটা খেতে যেরকম এটা বিস্বাদ লাগে বা এটা টেস্টলেস লাগে, মানুষেরই কিন্তু অ্যাটলিস্ট মানে শূন্য বলা যায় না, একদম মাতৃগর্ভ থেকে অ্যাটলিস্ট 18 বছর পর্যন্ত, অ্যাটলিস্ট তো 18 or 20 ইয়ার্স পর্যন্ত আমাদের পড়াশোনাতেই কিন্তু যায়। এবং সেক্স এডুকেশন যে বিষয়টা উনি নিজেই বললেন, মানে আমি উইথ অল রেসপেক্ট টু শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যা, উনি নিজেই বলেছেন যে এখনকার দিনের 13-14 বছরের ছেলে মেয়েরা মানে পর্নোগ্রাফি খুব ইজিলি অ্যাক্সেসিবল, সবকিছু হতে পারে। কিন্তু একবার আপনি ভাবুন তো, যে আমরা যদি ভারতবর্ষে থেকে আমরা যদি ভাবি মাতৃবধ পরদারেষু, আমরা যদি ভাবি ছাত্রানাং অধ্যয়নাম তপ, মানে 18 বছর পর্যন্ত একটা স্টুডেন্টের বা একটা ছাত্র বা একটা স্বাভাবিক মানুষের, কিশোর বা কিশোরী, তার কি জীবনে এরকম জৈবিক চাহিদা থাকতে পারে যে সে পড়ালেখাকে ছাপিয়ে গিয়ে তার এইসব বিষয়ে অ্যাক্সেসিবিলিটি থাকতে পারে। আরেকটা জিনিসের যেটা মানে মাস মিসইউজ হয়েছে সেটা হচ্ছে অ্যাডাল্টারি। 497 অফ আইপিসি যেটা অ্যাবলিশ হয়েছিল, ইট ডাজন্ট মিন যে গভর্নমেন্ট গিভ ইউ দ্য পাওয়ার অর অথেন্টিসিটি টু ডু এনিথিং অর অ্যানার্কি। দেখুন, এটা ইট মে বি এ গুড গ্রাউন্ড ফর ডিভোর্স, এটাকে হয়তো আপনার পেনাল প্রভিশন থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাডাল্টারি,
কিন্তু আমরা যদি সুসভ্য জাতি হয়ে থাকি, আমরা যদি ভারতবর্ষের মতো জায়গাতে বসবাস করি, তাহলে তো আমাদের পিতৃ পরিচয় লেখার কোনো প্রয়োজনই নেই। এখানে বাচ্চারা বিয়ে করা পর্যন্ত প্রি ওয়েডিং শুটের টাকা বাবা মার কাছ থেকে নিয়ে সবকিছু নেয়, তাহলে আপনি কি করে ওপেন সেক্সের কথা বলতে পারেন? তাহলে ইউ মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট। আপনি ইকোনমিক্যালি সব দিক থেকে বাবা মার উপরে নির্ভরশীল সোশ্যাল স্ট্রাকচারে আছেন। শুধু ইউরোপিয়ান একটা ভ্রান্ত ধারণাকে আপনি নিজের করছেন। আপনার অথেন্টিসিটি কোথায়? কোথায় আইন, কোন আইন আপনাকে পারমিশন দিয়েছে যে একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যেখানে অ্যাডোলেসেন্টের চাইল্ড কাউন্সিল, যেমন আমি চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আছি, আমি এটা দেখতে পাচ্ছি, নিজে আমি এটা পার্সোনাল লাইফে ফিল করতে পারি, যেখানে আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, যেখানে চাইল্ড সাইকিয়াট্রিক নামক জিনিস আছে, যে কেউ যদি ছোটবেলায় অ্যাবিউজ হয়ে থাকে তাকে ওই ট্রমা থেকে বের করা, এটা প্রপার ওয়ে হতে পারে না। উই আর হিউম্যান বিং, উই আর নট বেস্ট। কি বলবেন নন্দিয়াদি? উনি কিন্তু মারাত্মক অভিযোগ করলেন। আমার অডিও আসছে না, অডিও কেটে যাচ্ছে। উনি বলে নিন, তারপরে আমি বল। হ্যাঁ বলুন। না না না, আমি এখন একটা কথা বলছি সোমনাথ বাবু, উনি একটু গুলিয়ে ফেলছেন। আইন মানুষের সাথে, গুলিয়ে ফেলছে আইন মানুষের সাথে। আমাকে আপনি একটা কথা বলতে পারেন যে 18 থেকে 16তে নামালেও, আর যদি নাও নামানো হয়, আপনাকে একটা, আমি আপনার সময় আমি কথা বলিনি, কাজে আশা করব আমার সময় আপনি বলবেন না। তো 18 থেকে 16তে যদি নামানো হয় এবং যদি না হয়, আমাকে সত্যি কথা বলুন তো, আজকে কজন মেয়ে বা ছেলে 18 অব্দি এরকম সেক্সের অভিজ্ঞতা হয় না? কজন আছেন? বিয়ের আগে কজন পুরুষ বা নারী আছেন যাদের সেক্সের অভিজ্ঞতা নেই? আছে। সমাজটা এগিয়েছে, আমরা অনেক এগিয়েছি, যেমন দুনিয়া চলছে আমাদের তেমন চলতে হবে। তার মানে ওপেন সেক্স নয়। যাদের না অভিজ্ঞতা করা হয়েছে বলে কি পৃথিবীর সব দম্পতি অ্যাডাল্ট্রিতে আছেন? তা না হলে আগেও ছিলেন বহু দম্পতি, এখনো আছেন, অনেকে এটাকে হাতিয়ার করেছেন। সোজা বাংলা কথা। কাজী আমার বক্তব্য একজন পুরুষ অধিকার কর্মী হয়ে, যে যদি এটা করা হয় তাহলে কিছু ছেলের জীবন বেঁচে যাবে। অন্তত এই 17-18 যে মেয়েগুলো কত কিছু ছেলের সঙ্গে পালাচ্ছেন, তাদেরকে অন্তত আর পক্সোর আন্ডারে ফেলা যাবে না। এই আইনের জন্য কোথাও সেক্সের অভিজ্ঞতা আটকে থাকবে না। আর আজকের দুনিয়ায় দাঁড়িয়ে এই যে এই কথাগুলো বলার তো কোনো জাস্টিফিকেশন নেই। আজকে ভারত, অন্য দেশের কথা ছেড়ে দিলাম, ভারতবর্ষের গ্রামাঞ্চলেও বহু মেয়ে এবং ছেলেরা আছেন যাদের 18 বহু আগে থেকেই সেক্সের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। কাজে এইসব কথা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় এই আলোচনাগুলোর কোনো যুক্তি থাকতেই পারে না। এগুলো বলেও কিছু হয় না। আর ছাত্রানাং অধ্যয়নাং তপ, যাদের ছিল আর অধ্যয়নাং তপর সঙ্গে সেক্সের সম্পর্ক কি? পৃথিবীর বহু দেশে বহু সেরা সেরা মানুষ আছেন যারা পড়াশোনা করছেন, যাদের একটা সেক্সুয়াল লাইফ অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আমাদের এই নাফ ম্যাচিউরড, এইটুকু আমরা হব আশা করব। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আর যারা পড়াশোনা করবেন তারা সেক্স করবেন না, তারা আজকালকার ছেলেমেয়েরা এগুলো মানেন না। ভারতবর্ষের সেরা সেরা ইউনিভার্সিটিতে বহু ছেলেপিলে আছেন যারা এটাও করেন, আবার সেরা সেরা পড়াশোনাও করেন। কাজে এটার সঙ্গে ওটা সম্পর্ক নেই। কিন্তু এটা হলে যেটা একটাই আমাদের জন্য মনে হচ্ছে, যে যেই ছেলেগুলোর জীবনগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, মানে এই 17-18তে, বা যে এই ধরনের বয়সের মেয়েগুলো দিয়ে বহু বাবাকে পক্ষ দেওয়া হয়, বহু দাদুকে পক্ষ দেওয়া হয়, সেগুলো থেকে হয়তো খানিকটা বাঁচা হবে। তখন আবার কি হবে, 16 নিচের পক্ষ বাড়বে। কিন্তু তাই বলে এটা হলে একদম গেল রব সমাজ উঠে যাবে, এই কথা কে বললো? সমাজে আজকে এমনি ওপেন সেক্স ঢুকে গেছে, তাতে আমার আপনার জন্য কিছু বসে থাকবে না। আমরা অনেক অন্য জায়গায় পৌঁছে গেছি। আজকের দিনে দাঁড়িয়ে এইরকম ধরনের জিনিসের কথা মনে হয় আজকের প্রজন্ম মেনেই নেবেন না, কোথাও মেনে নেন না। আমরা আসবো আপনার কাছে, অন্য জায়গায় পৌঁছে গেছি। আমরা আসবো আপনার কাছে, আপনি কি বলবেন? আমাদেরকে তো জ্বরের সাথে জুড়ে থাকতে হবে। আমরা যদি রুটলেস হয়ে যাই, আমরা যদি আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, আমাদের সোশ্যাল লিভিং ভুলে যাই, তাইলে কিন্তু আমরা উদ্বাস্ত হয়ে যাব। যে গাছ যত বেশি প্রসারিত হয়েছে, তার শেকড় তত বেশি গভীরে গেছে। আমি পুরুষ কর্মী হয়েছি এর মানে এই না যে আমি আমার নারী সত্তা ভুলে যাব। উই আর দ্য ওম অফ দ্য ইউনিভার্স। আমি মানে সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, পুরুষ এবং নারী কখনো এক হতে পারে না। আমরা প্রকৃতির সমকক্ষা। একটা ছেলে কোনোদিন আমাদেরকে পার না করে আসতে পারে না। আজকে যিনি আমাদের সাথে স্টুডিওতে বসে আছেন, ইনফ্যাক্ট আমার বাবা, আমার নিজের ভাই, আমার হাজবেন্ড কোনোদিন কিন্তু কোনো নারীকে টপকে এখানে আসতে পারেনি। তো সমতা যদি আমরা চাই, উমেন এম্পাওয়ারমেন্ট বলুন, সোশ্যাল জাস্টিস বলুন, সেটা কিন্তু কোনোদিন ছেলে এবং মেয়ে, এটা দুইটা প্রকৃতির সৃজনশীলতার কারণে দুইটা
আলাদা সত্তা, কিন্তু আত্মা কিন্তু সম হয়। এবং উনি যেটা বলেছেন যে উনি কি তাইলে ঘরে ঘরে গিয়ে দেখে এসছেন যে কয়টা ছেলে মেয়ে সেক্স এর অভিজ্ঞতা আছে? এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে মানে মার্কেটিং এন্ড পাবলিসিটির জন্য। আমি যদি এখনো আমি বলছি, আমরা যদি জ্বরের থেকে দূরে সরে যাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বেটি বাঁচাও বেটি পড়াও একটা কিন্তু আপনার প্রোপাগান্ডা এনেছেন, উনি একটা স্কিম এনেছেন, সোশ্যাল বেনিফিশিয়াল স্কিম বলুন, উনি একটা প্রজেক্ট এনেছেন, ভীষণ এনেছেন। কিন্তু এর মানে কিন্তু এই না যে আমরা আমাদের ছেলেদেরকে শেখাবো না। উনি খুব গর্বের সাথে বলছিলেন ছেলেরা পক্সো কেসে হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, করছে। আমাদের ছেলেদেরকে আমরা কেন সেই দৃষ্টি দেই না? আপনি ইউরোপের কনসেপ্ট এনে ভারতবর্ষের মতো জায়গাতে ফিট করতে চাইছেন, আপনি পরিবেশটা তৈরি করেছেন সেই রকম। আপনি গিয়ে দেখবেন তো ওইখানে বিচে মেয়েরা বেশি থাকে, কেউ ফিরেও তাকায় না। কিন্তু আমাদের এখানে সেই রকমের কোথায় এলো? আমি পুরুষ কর্মী, আমি নারী কর্মী সেটা হয় না, আমি মানবতাবাদী, আমি মানুষের জন্য কাজ করি। যারা প্রথম থেকে ডিফারেন্সিয়েট করে, এবং আমি আপনাকে বলছি অল দ্য ফেমিনিস্ট ইন ইউরোপ দে হ্যাভ দেয়ার মিজারেবল লাইফ ইন এন্ডেড। মানে এটা কোনোদিন হয় না। পুরুষরা আমাদের কোনোদিনও প্রতিপক্ষ হতে পারে না। শিব এবং শক্তি একত্রিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড। আপনি কি করে, আমার বাবা কি মার থেকে আলাদা হবে নাকি? এটা কি কথা বলছেন? উনি কিছু বলতে চাইছেন, আপনারা কিছু বলতে চাইছেন? সমান ইকুয়ালি মেন্টালিটি, আত্মা অবিনশ্বর, আত্মার কোনো ডিফারেন্সিয়েট হয় না। এটা জাস্ট জেনারেটর অর্গানের শুধু ডিফারেন্স থাকে, ছেলে মেয়ে বলে আলাদা কিছু হয় নাকি? এটা কি বলছেন? আমি তো আমার তো প্রথমে এটাই যে আমি সমাজ পুরুষ কর্মী। আরে পুরুষ কর্মী তার মানে কি প্রথম থেকেই নারী বিদ্বেষী বা আমি নারীদেরকে বাদ দিয়ে গেছি? এটা হয় না। পুরুষরা তাদের নিজের সত্তা নিয়ে বেঁচেছিলেন, আছেন, নারীদেরকেও সেভাবে এগিয়ে যেতে হবে। কনস্টিটিউশনে আমাদেরকে কিছু প্রিভিলেজ দেওয়া হয়েছে, এর মানে এই না যে আমরা পিছিয়ে গেছি, পিছিয়ে পড়েছি। উই আর দ্য ওম অফ দ্য ইউনিভার্স। এটা কি বলছেন? আমি তো এটাই বুঝতে পারছি না। নন্দিনী, আপনি কিছু বলতে চাইছেন? অডিও কেটে যাচ্ছে। না না, আমি কিছুই বাবু, আমার মনে হয় আজকে আমাদের আলোচনাটা ঠিক যে টপিকের ওপর, বা আমি যা বলতে চাইছি সম্ভবত উনি আমার কথাগুলো ঠিক বুঝেই উঠতে পারেননি। উনি আমার কথাগুলো ঠিক বুঝে উঠতে পারছেন না, কারণ উনি অকারণই বলছেন না যে আমি ইউরোপের কালচার আনতে চাইছি বা কোনো কিছু, এরকম কোনো কিছুই নয়। আপনি জানতে চেয়েছিলেন এই যে জিনিসটা হচ্ছে সেটা নিয়ে আমি সহমত বা কিনা, আমি সেটা আপনাকে বলতে চেয়েছি। উনি যে কথাগুলো বলছেন তার সঙ্গে আলোচনাটার আজকে কোনো সম্পর্কই নেই, এটুকুই বলতে চাইছি। আর আমার উদ্দেশ্য এটা নয় যে আমি কি জানি আর আমি কি করি, কারণ আমি আজকে 9 বছর ধরে এই কাজটা করি। তাতে যেই সমস্যার সম্মুখীন প্রত্যেকদিন হই, তাতে তার সঙ্গে আইনটার কতটুকু সম্পর্ক, আমি এটুকু বলতে চেয়েছি। এর বাইরে কিছু বক্তব্য নেই। আপনি কি বলবেন? যেখানে ভারতবর্ষে এলজিবিটি কেও একটা মান্যতা দেওয়া হয়েছে, সেখানে পুরুষ আর নারী নিয়ে আমরা এখানে পড়ে থাকবো, সেটা তো আমরাই অনেকটা ব্যাকডেটেড। আমার যেটা বলার, আপনি তো পক্সো কোর্টের একজন সরকারি, পক্সো কোর্টের, আপনি এটা সত্যি কথা যে পক্সো জেন্ডার নিউট্রাল, যে একটার আন্ডারে যা আছে সব নিউট্রাল। বিএনএসএস যেটা ভারতবর্ষে এখন ভারতীয় ন্যায় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা এসছে, বিএনএসএস সমস্তটা কিন্তু এখন জেন্ডার নিউট্রাল। এখন পুরুষ এবং নারীকে সমান এখানে পক্সো কোর্টে কি এমন, বা পক্সো আদালতে এমনও কি মামলা আসে যেখানে ভুয়ো মামলা সাজানো হচ্ছে? দেখুন, এটা যেটা 498 এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর দেখেছি, এবং সুপ্রিম কোর্টের জনৈক বিচার প্রধান, সরি নামটা মনে নেই, গগৈ আগে যিনি ছিলেন, তিনি নিজে বলেছেন 498 কে বাজেভাবে ব্যবহার করছে মেয়েরা। একদম উনি এই কথাটা বলেছেন। আমি কথাটা বলছি, নামটা মনে নেই না। ত্রিপুরার ক্ষেত্রে যেটা আমি মানে স্বল্প দিনের যেটা অভিজ্ঞতা, সেটা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আপনি কিন্তু এটাকে মাস বলতে পারেন না, কারণ এখানে এখনো বিশ্বাস করা হয় যে মেয়েরা বা শিশুকে যখন মানে শিশুকে কেন্দ্র করে মিসইউজ হচ্ছে বলে ওরকম কিছু বিষয় না, মিসইউজ হচ্ছে বলে এরকম কিছু না। দেখুন, এখন বন্ধু বান্ধবের সম্পর্ক, ওকে ড্রিঙ্কস এর মধ্যে কিছু দিয়ে দিয়েছে নেশার জিনিস, তো এটা তো লাভ অ্যাফেয়ার কোত্থেকে হলো বলুন না? এটা তো লাভ অ্যাফেয়ার হলো না। আবার অনেকে বলে কম্প্রোমাইজ, অনেকে কিছু বলতে, এটা প্রত্যেকটা কেসের আলাদা ইউনিক ফিচার্স থাকে, ওইটা ওই ট্রায়ালে বোঝা যায় এটার মধ্যে কি সত্যতা ছিল। যেটা সম্পূর্ণভাবে মিথ্যে কেস না, আমি এখন পর্যন্ত এরকম কিছু পাইনি। কিন্তু ভারতবর্ষে কিন্তু এই ধরনের পক্ষতে অনেক কটা উদাহরণ এসেছে। আমি তো ত্রিপুরাকে নিয়ে দেখি, ত্রিপুরাতে কিন্তু সেরকম খুব বেশি আমরা দেখিনি কেউ যে খুব একটা মিসইউজ করেছে। তবে এটাও ঠিক, যদি সবাই মানে জেনুইন কেস করতো তাহলে তো সব কেসেই সাজা হতো।
কিছু অনেক ক্ষেত্রেই তো আবার একিউটেড হয়ে যায়। তো সেই এইভাবে কিন্তু একটা আইন যেটা ধরুন পক্সো মানে ভেরি রিসেন্টলি বলতে পারেন, সেটা এসছে আফটার 2000 মানে আপনার 15 নির্ভয়া কেসের পরে যেটা যে অ্যাক্ট হয়েছে, তারপর পক্সো কেস এইভাবে হচ্ছে, কিন্তু সেটাকে আমরা কিন্তু এইভাবে বলতে পারি না যে কেউ এটা উইপেন হিসেবে নিচ্ছে। কিন্তু 2013 নন্দিদি, আপনি আমার তথ্যটা শুনুন, 2013 আগে কিন্তু এই যৌন চাহিদার যেটা ব্যাপার, তার আগে 70 বছর ধরে কিন্তু 16 বছর ছিল। সেটাকে পরবর্তীতে কিন্তু 2013-তে নতুন করে 2012-তে ইন্ডিয়ান আইপিসিতে 375 ধারায় সেটাকে সংস্কার করা হয়, তখন 18 বছর করা হয়। তা 70 বছর যেটা ছিল, তারপরে 2012-তে চেঞ্জ হলো, আবার চেঞ্জ আসছে, আবার এখানেই আইনটাকে চেঞ্জ করতে যাচ্ছেন বা সংশোধন করার আবেদন জানাচ্ছেন ইন্দিরা জয়সিং। কিন্তু পক্সো ধারা যেটা আছে সেটাকে কতখানি মিস ইউজ হচ্ছে নন্দিতা দেবী? অডিও নেই। দেখুন, উনি বললেন উনি ত্রিপুরা কোর্টে একটাও মিসইউজ দেখেননি। তা আমি তো সারা ভারতবর্ষ নিয়ে কাজ করি, তা আমার কাছে ভুরি ভুরি অডিও কেটে যাচ্ছে খুব, অডিওতে প্রচুর প্রবলেম হতো। যাই হোক, আমি তো সারা ভারতবর্ষ নিয়ে কাজ করি, কাজে আমার কাছে ভুরি ভুরি মিসইউজ আছে। আর এই মিসইউজের কারণেই কে বলতে পারে এটাকে কমানোর কথা ভাবা হচ্ছে না। আর আমার কাছে কথা 16 থেকে 18 করে আবার অডিও কে বলতে পারে যে মিসইউজের কারণেই এটাকে কমানোর কথা ভাবা হচ্ছে না। বা আমার 2013 থেকে আজকে 2025-এ বয়স বাড়িয়েই বা কোন অপরাধটা কমানো গেছে বা কোন অপরাধটা বেড়ে গেছে, মানে দুটোই সমানই আছে, হবেনি কিছু। আপনার অডিও আবার কিন্তু কেটে যাচ্ছে বারবার। যাই হোক, আমি রাস্তায় আসতে পারে অডিও, কাজে এটাই আপনাকে বলতে চাই। দেখুন, 498 এর মিসইউজ আছে বলেই তো পরশুদিন সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে এখন 2 মাস কাউকে অ্যারেস্ট করা যাবে না। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের আওয়াজ এবার শোনা যাচ্ছে না একটু। আর আমাদের আওয়াজ পৌঁছচ্ছে না। পিসিআর এর ভাইদের বলবো, নন্দিতা দেবী আমাদের আওয়াজ পাচ্ছে না। ওখানে এখন বৃষ্টি হচ্ছে কলকাতায়। শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমারটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। তো এবার মিসইউজ হচ্ছে বলেই তো পরশুদিন সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে 2 মাস এখন অ্যারেস্ট করা যাবে না, একটা 498 হলে কুলিং পিরিয়ডে থাকবে, ফ্যামিলি ওয়েলফেয়ার কোর্টের কাছে যাবে। মিসইউজ তো ডেফিনেটলি হয় সবকিছুরই, আর ইউজ থাকলে তার মিসইউজ হবেই। যে কোনো আইন যেমন আশীর্বাদও বটে, অভিশাপও বটে, যে কোনো আইনের ক্ষেত্রে। কাজে এগুলো নিয়ে এরকম ভাবে হঠাৎ করেই তো কোনো কথা বলা যায় না। সবকিছুরই একটা দুটো মুখ থাকে, আশীর্বাদ এবং অভিশাপ। কাজে একটা কিছু হলে তার দুটো দিকই থাকবে সবসময়। পক্সো আইনটা কতখানি মিস ইউজ হয়েছে সেটা কি আপনার কাছে কোন রকম তথ্য আছে? আপনার কথা একদম শোনা যাচ্ছে না। পক্সো আইনে কতখানি মিস ইউজ হয়েছে দেশ জুড়ে? হ্যাঁ, বলুন। এই আইনের কতখানি মিস ইউজ হয়েছে? আপনার ওখানে বলুন যে আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। পিসিআর গেস কোনো কথা শুনতে পাইছে না, একদম শোনা যাচ্ছে না আপনার কথা। নেটওয়ার্কের প্রবলেম তাহলে হয়তো কোনো, জানি না কেন শোনা যাচ্ছে না, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কোনো। অসম্ভব আস্তে, ভীষণ আস্তে হয়ে গেছে। হ্যাঁ, আসছি আপনার কাছে, ওরা চেষ্টা করছে। অশ্বিনী দেবী, আপনি কি বলবেন? উনি দেশে কিন্তু পরিসংখ্যান দিয়ে বলছেন যে অনেকটাই মিস ইউজ অনেকটাই হয়েছে। নন্দিতা দেবী রাস্তায় আছে, আমরা যদি সঠিক রাস্তায় থেকে থাকি, একটু ওয়েট করুন। হ্যাঁ, করছি। আপনি হ্যাঁ, আমরা যদি সঠিক রাস্তায় থেকে থাকি, আমি যেটা দেখেছি, যেটা দেখছি, ওইটুকু দিয়ে বলছি যে পক্সো যে আইনটা, সেটা কিন্তু কমপ্লিটলি ভিকটিম সেন্ট্রিক। যেরকম ধরুন আমাদের যে আইপিসি, সিআরপিসি ছিল, এগুলো কিন্তু লিবারেল ছিল। আনটিল এন্ড আনলেস ট্রায়ালে একজন লোক দোষী সাব্যস্ত হয়েছে, তাকে কিন্তু কেউ মানে কনভিক্টও বলতো না, বা তাকে আমরা আগে থেকে চাপিয়ে দিতে পারতাম না, মানে সেটা ওয়াইজ এবং লিবারেল ছিল। কিন্তু এই যে ইউরোপিয়ান কনসেপ্টে এইগুলো আইনগুলো কিন্তু এসছে, এই যে টাডা, আপনি যেটা বলুন, এই যে এনডিপিএস
মানে দেশে এত এত লোক থাকতে কেন আপনার নামটাই অপরাধী হিসেবে আসলো? প্রথম থেকেই কিন্তু অ্যাকিউজডকে ক্রিমিনাল হিসেবেই ট্রিট করা হয়। তো এটা ভিকটিম সেন্ট্রিক আইন। উনি বোধহয় জয়েন করবেন আবার। হ্যাঁ, ঠিক আছে, উনি জয়েন করবেন। হ্যাঁ, বলুন, আপনি বলুন। তো সেই ক্ষেত্রে সেটার ইউজ এন্ড মিস, এবং এটা যদি মিস ইউজ হয়েও থাকে, ওই যে মানে আমাদের পক্সো যে আইনটা সেটার মধ্যেই আছে আন্ডার সেকশন 20 যে কেউ যদি ফলস কেস লজ করে তার এগেনস্টেও কিন্তু মানে প্রসিড হবে, তার এগেনস্টেও কিন্তু আপনি মানে কোর্টে আদালতে সময় নষ্ট করেছে এবং সে একটা লোককে হ্যারাস করেছে, সেখানে ডিফামেশন না, কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু আইন মানে মামলা নেওয়ার আইনের মধ্যেই আছে। সেই আইনের মধ্যেই আছে পক্সোতে কেউ যদি মিথ্যা মামলা দেয় তাকেও কিন্তু জেল জরিমানা, এবং তাকে সে আইনি এরকম মিথ্যা মামলার ঘটনা কি সামনে আসছে? আমি কিন্তু সত্যি পাইনি। ত্রিপুরাতে পাননি, আপনারা তো অন্যান্য রাজ্যগুলো তো খেয়াল করেন। কিন্তু সেরকম ভাবে কিন্তু কেউ কোনোদিন কমপ্লেনেন্টের এগেইনস্টে এখন পর্যন্ত মামলা হয়নি। এটা ভেরি সেনসিটিভ। পক্সো কোর্ট কিন্তু ইন ক্যামেরা ট্রায়াল হয়, সেখানে কিন্তু অনেক প্রসিডিউরাল ব্যাপার থেকে চাইল্ড ফ্রেন্ডলি অনেক কিছু ডেকোরাম মেনটেন করে করা হয়। ইট ইজ নট ইন এ পাবলিক প্লেস। তো যেখানে এই আইনে একটা ছোট বাচ্চার যখন স্টেটমেন্ট নেওয়া হয়, ডিপোজিশন নেওয়া হয় এত সেন্সিটিভিটির সাথে, এটা সেন্সেশনাল কেস, এগুলো ভীষণ সেন্সিটিভ। তো আশা করা যায় নিশ্চয়ই কেউ মিথ্যা মামলায় ফাঁসতে চাইবে না, সেজন্য মনে হয় না কেউ করে, বা কোথাও যদি করেও থাকতে পারে তাহলে এটা বললাম তো মামলা তো এটা ইউনিক ফিচার্স থাকে, একটা কেসের সাথে আরেকটা কেসের কিন্তু আমাদের সময় একদম শেষ। তার আগে একটা কথা, উনি একটা কথা বলেছেন নন্দিতা দেবী, একটা মারাত্মক অভিযোগ করেছে। 14 বছর বয়স থেকে কিন্তু ছেলেমেয়েরা যৌন সম্পর্কে সচেতন মানে জেনে যাচ্ছে এবং তারা অনেক ক্ষেত্রেই যৌন সম্পর্কে জড়িয়ে পড়ছে। আপনি দেশকে কিভাবে ভাবেন? আমি যদি বলি মানে ইন ইউর আইডিয়া হোয়াট ইজ ইউর নেশন, আপনি কিভাবে ভাববেন বলেন তো? দেশটা কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেশন, আপনি আমাকে কিভাবে উত্তরটা দেবেন? আপনি দেশকে কিভাবে দেখবেন? নিশ্চয়ই নিজের বাড়ির জানালা থেকে বাইরে তাকিয়ে দেখবেন, সবার আগে নিজের পরিবার দেখেন। আপনি নিজে বুকে হাত রেখে বলুন তো আপনার বাড়ির কয়টা ছেলে যৌন সম্পর্ক সম্পর্কে জানে? আমি যে পরিবেশ থেকে এসেছি, আবার আশেপাশের পরিবেশ, উই আর নট লিভিং ইন দ্য ব্রোথেল যে আমরা এসব জানবো। আমাদের সবাই সবটা জানতে পারি কিন্তু আমরা এক্সপোজ করি না। আপনি জানবেনই মানে আপনি সিগারেট কি করে খায় আপনার বাবা আপনি দেখেছেন, তার মানে এই না যে আপনি 14 বছর বয়সে বসে বসে সিগারেট খাবেন, গাড়ি চালাবেন, এই চলবেন, কিন্তু সব বেআইনি। যেখানে একটা গাড়ি চালানোর লাইসেন্স আপনাকে বিলো 18 দেওয়া হয় না, আপনি ভাবছেন কি করে আপনার জীবন এই যে শরীর সেটা পরিণতই হয়নি? এইভাবে হয় না, এইভাবে হয় না। শুনেন, আপনি রিভলিউশন আনতে পারেন, আমি বললাম তো এই যে ফেমিনিজম, ফেমিনিস্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট এইসব বলে সমাজকে ভ্রান্ত পথে পরিচালিত করা হচ্ছে। এখনো ওনারা রাস্তায় আছে, আমরা কিন্তু মার্গদর্শন পেয়েছি। আপনি যেখানে থাকেন, আমি ফার্স্টও বলছি এখনো বলছি, এটা আমার বাণী নয়, এটা শাশ্বত চিরন্তন। আপনি যদি রুটলেস হন, ইফ ইউ বিকেম রুটলেস, আপনি তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাবেন। আমাদেরকে প্রত্যেককে জ্বরের সাথে জুড়ে থাকতে হবে। তাহলে যদি আপনার ফ্যামিলি আপনাকে পারমিশন দেয়, দাবিটা ভুল বলছেন। ভুলভাল কি? মানুষ তো প্রস্টিটিউশনকে লিগালাইজ করার জন্য দাবি করছে, এটা ভারতবর্ষের আইন সিদ্ধান্ত নেবে, আমি এখান থেকে বসে বলবো না। কিন্তু আমি যদি বলি আমি আমার ফ্যামিলির বাচ্চাকে প্রায়োরিটি দেই, যে নজরে দেখি, আমি আমার হোমের বাচ্চাদেরকে সে নজরে দেখবো, আমি আমার সমাজকে সেভাবে দেবো। দেশ তো তখন হবে যখন আপনার পরিবার হবে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ। দেশ হঠাৎ করে একটা আর্টিফিশিয়াল বা এটা একটা প্যারানর্মাল কিছু না যে আপনি ভেবে নিলেন এই দেশ এই হচ্ছে ওই হচ্ছে। যে লাইনে আমি চলতে পারবো না সেই লাইনে আমি অন্য কেউ পরিচালিত করতে পারি না। ঠিক আছে নন্দিতা দেবী, আপনি কি বলবেন? একদম আমার হাতে 1 মিনিট সময়। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ পাচ্ছি, বলুন। 1 মিনিট সময় কি বলবেন, কনক্লুশন কি দেবেন এই অনুষ্ঠান বা ইন্দিরা জয়সিং এর এই দাবিকে? না, আমি বলবো একদম ঠিক দাবি। কারণ আমার কথা, আমি শুনুন, অন্ধ হয়ে থাকলে তো আর প্রলয় বন্ধ হয় না। দুনিয়া অনেক এগিয়ে গেছে, প্রত্যেক জায়গায় ছেলেমেয়েরা এখন মানে স্কুলে কলেজে সব সম্পর্কে অভ্যস্ত। কাজে 16তে নামালাম না 18তে রইলো, এতে বিশেষ কিছু আসবে যাবে না। আমি ওই যে বারবার বলছি, নামলে কিছু ছেলে হয়তো পক্সো মামলার হাত থেকে সামান্য হলেও মুক্তি পাবে, এটুকু। ধন্যবাদ নন্দিতা দেবী, ধন্যবাদ অস্মিতা। আমরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে যে আলোচনা করছিলাম, বিশিষ্ট আইনজীবী, প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং যেই আবেদন করেছে সুপ্রিম কোর্টে যৌন মিলনের বয়সের বা যৌন মিলনের সম্মতির বয়স 18 থেকে কমিয়ে 16 করা হোক। আমাদের আজকের এই আলোচনার মূল তথ্য যেটা বেরোলো, নন্দিতা দেবী
এর পক্ষে, অস্মিতা দেবী এর বিপক্ষে। এখন সবটাই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। আমরা তাকিয়ে আছি শীর্ষ আদালত কি বলছে সেই দিকে। 7টার 7 কাহন এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।